আপনারা প্লিজ এখানে কেউ হাত দিও না। আনসারের গোলযোগ অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরাজিত শক্তি দেশের বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। আনসারের মধ্যে সরকারের দোসরদেরকে ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল তখন, এবং শেষমেশ তারা এই 25 তারিখে সচিবালয় ঘেরাও করার মতো দুঃসাহস দিয়েছে। সচিবালয়ে আনসার বিশৃঙ্খলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি মানিকগঞ্জের শিবালয়। তার নাম আব্দুল কাদের। আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় বেশ দাপট দেখানোর অভিযোগ রয়েছে এই আনসার কর্মকর্তার বিরুদ্ধে। গেল কয়েক বছরে বেশ অর্থ সম্পদের মালিকও হয়েছেন তিনি। রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ার পরই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আনসাররা যে হামলাটি করেছিল সেটি কিন্তু ছাত্রলীগের নেতৃত্বে করেছিল। সেই সাথে কিন্তু আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় কিন্তু 100 কোটি টাকা দেওয়ার আহ্বান জানিয়েছে এবং আশ্বাস দিয়েছিল আনসার বাহিনীদেরকে। তার জন্য কিন্তু আনসার বাহিনীরা এরকম আন্দোলন করেছিল এবং শিক্ষার্থীদের উপর আন্দোলন করেছিল এবং তাদের মারধর করেছিল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছিল সেই পদত্যাগের পিছনে কিন্তু হাত রয়েছিল সেনাপ্রধান এবং সেনাবাহিনীর। সেনাপ্রধান এবং সেনাবাহিনী যদি তারা চালটা না খালাতো তাহলে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করতো না। এমন চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের সামনে এসেছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত রূপে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারেন বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হতে চলেছে র্যাব। আমেরিকা থেকে চমৎকার এবং খুবই চমৎকার কিছু গোপন তথ্য দিয়েছে ডক্টর ইউনূসকে এগুলো কনফারেন্সে এসে ফাঁস করে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। আনসার বিশৃঙ্খলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি মানিকগঞ্জের শিবালয়। তার নাম আব্দুল কাদের। আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় বেশ দাপট দেখানোর অভিযোগ রয়েছে এই আনসার কর্মকর্তার বিরুদ্ধে। গেল কয়েক বছরে বেশ অর্থ সম্পদের মালিকও হয়েছেন তিনি। রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ার পরই আত্মগোপনে। রোববার সচিবালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশৃঙ্খলা ঘটানোর আলোচনা সবখানে। দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের এমন আচরণে দানা বাঁধে সন্দেহ আরও বাড়িয়েছে সচিবালয়ের ভেতরের এই ভিডিওটি। আন্দোলনের নেতৃত্ব দেওয়া পিসি পদধারী এই আনসার কর্মকর্তার নাম আব্দুল কাদের। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে। অনুসন্ধানে জানা গেছে আনসারের চাকুরির পাশাপাশি কাদের তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদধারী। কর্মরত আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ও আনসারের পাশাপাশি তেওতা ইউনিয়নের, আমাদের মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল স্বেচ্ছাসেবক লীগের। আওয়ামী লীগের সাথে ও পুরোপুরিভাবে জড়িত ছিল। আমরা মোবাইলে দেখছি আর কি, নেটে দেখছি আর কি, যে ওই সচিবালয় ঘেরাও করছে, ও বক্তব্য দিতেছে। আগে তো তেমন কিছু ছিল না, এখন জায়গা জমি রাই আর কি ভালোই একটা সচ্ছলতা দেখাইছে আর কি। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আব্দুল কাদের। ঢাকাতেই কর্মরত প্রায় 15 বছর। স্থানীয়দের অভিযোগ ক্ষমতার প্রভাব আর অবৈধ সুযোগ সুবিধা নিয়ে এলাকায় বেশ অর্থ সম্পদের মালিকও হয়েছেন তিনি। আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে, এলাকা এই বিশৃঙ্খলা করছে, এই করছে প্লানের সাথে। বাড়িতে জায়গা রাখছে অনেক, আবার মানে চকেও জায়গা রাখছে, বাজারে দুইতলা ফাউন্ডেশন বিল্ডিং করছে। এত কিভাবে সম্ভব? অবৈধভাবে নিশ্চিত আর অবৈধভাবে কোনো লিঙ্ক আছে। রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ার পর থেকেই আত্মগোপনে আছেন কাদের। বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি তার, বন্ধ মোবাইল ফোনও। সে প্রকৃত দোষী কিনা বা নির্দোষ সেটা তো আমি এখান থেকে বলতে পারবো না। আর সে এখনো বাড়ি আসে নাই, যোগাযোগও কম হচ্ছে। সেই সরকারের কিছু দোসররা আজকে আমাদের মাঝে এবং বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে, আমরা তার প্রমাণ পেয়েছি। চাকুরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে সরকারের উপদেষ্টা ও কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা উদ্ধারে গেলে তাদের সাথে আনসার সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। আমরা যারা বিদেশে থাকি, ঘরের খেয়ে বনের মোস্তারাই, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা আমাদের সঙ্গে তো আসলে তেমন কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় নেই। সরকারের মোটামুটি যতটুকু লেভেলের আছে আমরা বারে বারে বলার চেষ্টা করেছি যে এই হাসিনা যদি আপনারা মনে করেন যে ভারতে গিয়ে শুধু তাহাজ্জুদের নামাজ পড়বে আর চুপচাপ বসে তার অতীতের পাপের জন্য, তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে, সেটা ভুল। এই হাসিনা কিন্তু অনবরত মোবাইল ফোনে, ইন্টারনেটের মাধ্যমে হাসিনা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা কিন্তু আমাদের সরকার, আমাদের ইউনূস সরকার এটা কতটুকু উপলব্ধি করতে পেরেছে সে ব্যাপারে কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, কিন্তু এই হাসিনা ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে আপনারা দেখলেন যে কিভাবে এই আনসারদেরকে লেলিয়ে দিয়ে সাধারণ ছাত্রদের কিভাবে আহত করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 100-এরও বেশি আহত শিক্ষার্থী। মাত্র 2 সপ্তাহ আগে হাজার হাজার শিক্ষার্থী মারা গেল, তারপর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। 2 সপ্তাহ হয় নাই, আবার আজকে প্রায় 100-এরও বেশি শিক্ষার্থী ঢাকা মেডিকেল হাসপাতালে কাটাচ্ছে। তার মানে এই শিক্ষার্থীর জীবনে কোনো মূল্য নাই। এই শিক্ষার্থীদেরকে যে যা খুশি তা করবে। এই হাসিনা প্রথম পালিয়ে যাওয়ার পরে করলো কি, আর্মি দিয়ে করার চেষ্টা করলো, বড় বড় আর্মিদেরকে সরিয়ে দেওয়া হলো, যারা উচ্চ লেভেলের সেনাবাহিনী লোক আছেন। তারপর করলো কি, তারপর বিচারিক করার চেষ্টা করলো, সেই ওই যে ওবায়দুল হাসান, তারপর এনায়েতুর রহিম, এই ধরনের আপিলের ডিভিশনের বিচারপতিকে দিয়ে একটা রুল জারি করার চেষ্টা করলো, সেখানেও ব্যর্থ হলো। তারপর চেষ্টা করলো যে 15ই আগস্টে বিশাল লোকজন সমাবেশ ঘটাবে, কিন্তু কেউই এলো না। এখন আজকে এই আনসার বিডিবি
এবং আপনারা দেখবেন যে কি ষড়যন্ত্র হচ্ছে। এই আনসার বিডিবিকে দফায় দফায় ওদের সঙ্গে বৈঠক করা হলো, ওদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো, ওরা সচিবালয় ঘেরাও করে রাখলো, কেউ কিছু বললো না। এবং এই আমাদের সরকার, ইউনূস সরকার, আমরা সবাই বলি যে ইউনূস সরকার আমাদের সরকার, ইউনূস সরকার ছাত্র জনতা আন্দোলনের ফসল। কিন্তু ভাই, এত সহজ সরল হলে কি সরকার চালাবেন কিভাবে? 4-5 দিন আগে 200-300 শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বললো এসএসসি পরীক্ষা বাতিল করতে হবে, বাতিল করে দিলেন। এটা কোনো কথা? ওই পথ দেখে কিন্তু আজকে এই আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রেখেছে 12 ঘন্টার উপরে, কাউকে ঢুকতেও দেয় না, কাউকে বেরোতেও দেয় না। আর ইউনূস সরকার গণতান্ত্রিক সরকার বলে তারা চুপ করে বসে আছে। আমি যদি আজকে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনে জোর করে ঢুকতে চাই, আমাকে তো তারা গ্রেফতার করবে। এটা তো বুঝবে না যে এই ছেলেটা ঢুকতে চায় পার্লামেন্টে, এটা গণতান্ত্রিক অধিকার না, আমাকে গ্রেফতার করবে। আমি যদি ওয়ার্ল্ড কাপ কি ঢুকতে চাই, আমাকে শুট করবে। তো এই কয়েক হাজার আনসার যাদের হাতে অস্ত্র আছে, তারা সকাল থেকে সচিবালয়ে ঘেরাও করে বসে আছে, আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা কোন ধরনের কথা আপনি আমাকে বলেন তো? এত ভালো কিন্তু ভালো না। দেখেন, এই আনসার বাহিনীতে গত 16 বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই কিন্তু কট্টর আওয়ামী পরিবারের এবং ছাত্রলীগের সাবেক নেতা। এবং এই গোয়েন্দা বাহিনীগুলোর নিয়োগ প্রক্রিয়া কম বেশি কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। এবং এই আনসার বাহিনীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে এরা এমন সময় রাস্তায় নামছে যখন এই সরকার মাত্র 15-20 দিনের ক্ষমতায়, এবং দেশ একটা কঠিন বন্যার বিরুদ্ধে যাচ্ছে, এবং অলরেডি হসপিটালে প্রচুর লোকজন আহত আছে। এবং 22 তারিখ রাতে আপনার তারা বিমানবন্দর এলাকা তারা দখল করে রাখে। এবং 23 তারিখে যখন জনগণ টিএসসিতে ত্রাণ দিতে যাচ্ছিল, তখন তারা সেই রোড বন্ধ করে দেয়। এবং তারা 24 তারিখে ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগে বিচ্ছিন্ন হয়েছিল। এবং শেষ পর্যন্ত তারা এই 25 তারিখে সচিবালয় ঘেরাও করার মতো দুঃসাহস দেখিয়েছে। এর আগের দিন তারা মিন্টো রোডে ছিল। এবং এরা সবাই কিন্তু ছাত্রলীগ, এই ছেলেগুলো সব ছাত্রলীগ। এবং এরা আনসারের ড্রেস পরা ছিল। আপনি যদি দেখেন এদের ড্রেসগুলো, সবার ড্রেস একদম পরিপাটি, সবার ড্রেস একদম পরিপাটি, একদম নিউ। আপনার খেয়াল আছে মেজর জেনারেল আমিনুল হক, যে হচ্ছে শরীয়তপুরের এমপি, সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীমের ভাই, সেই মেজর জেনারেল আমিনুল হক, তাকে মাত্র 3-4 দিন আগে এই আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা ইউনূস সরকারকে বহুবার বলেছি যে একে বাদ দিন। কারণ যখন কোটা আন্দোলন হয়, তখন এই মেজর জেনারেল আমিনুল হক তিনি বলেছিলেন যে এরা, এই কোটা আন্দোলনকারীরা বিএনপি জামাতের সন্ত্রাস। তো এই আমিনুল হককে যখন বাদ দিলেন, এই আমিনুল হক কিন্তু তার আগেই প্রচুর আনসারদের যে ইউনিফর্মগুলো আছে, এগুলা তার কাছে হাজার হাজার তার গোপন জায়গায় জমা করে রেখেছে। এই ইউনিফর্মগুলো আজকে যেই সব স্বল্প পরিচিত ছাত্রলীগ তাদেরকে বা যুবলীগ তাদের গায়ে দিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে। এর ভিতরে আমাদের শটগান, এই আনসারদের হাতে শটগান, তারা এই শটগান দিয়ে ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালিয়েছে। পৃথিবীর কোন দেশে আছে এরকম যে দাবি আদায়ের জন্য বা দাবি আদায়ের জন্য আসছে? ভালো কথা। দুপুরবেলা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে বলা হয়েছে সব দাবি দেওয়া মেনে নেওয়া হবে, এবং আনসারদের যে 2 বছর পর 6 মাস যে রেস্ট পিরিয়ড থাকে, ওই রেস্ট পিরিয়ডটা বাতিল করে দেওয়া হবে, ওই রেস্ট পিরিয়ড থাকবে না, বেতন বাড়ানো হবে, সব করা হবে, একটু সময় দাও, বন্যাটা যাক, কাকতি করে। তখন তারা রাজি হয়ে চলে যায়। চলে যাওয়ার পরে অদৃশ্য কোনো জায়গা থেকে সংকেত আসে যে চলে যাওয়া যাবে না। ওরা 3-4 হাজার লোক সচিবালয়ে আসে, ওরা আবার ফিরে আসে তারা সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেয়। ভিতরে হাজার হাজার মানুষ সচিবালয় চাকরি করে, নারী আছে, তারা কান্নাকাটি করতেছে যে আমাদের বাড়িতে সন্তান আছে, আমাদের সন্তানদেরকে ওই যে ইয়ারা পালে, ওই যে ক্যাশ সার্ভিস আছে না, তারা এসে পালে, চলে যাবে। অনেকে আছে আবার ওই দেওয়াল টপকিয়ে পালায়, মহিলা তো পারে না, ভিতরে খাবার দাবার নাই, কিছু না, এভাবে সরকারকে জিম্মি করে রাখে। ইউনূস সরকারকে বলবো, এটা কোনো কথা? আপনারা কেন এদেরকে এতটুকু করতে দিলেন? এখন এই ছাত্রলীগ এই আনসারের ড্রেস পরা ছিল, এবং আপনার এই ছাত্রলীগ, আপনারা জানেন যে কোটা আন্দোলনের সময় কিন্তু ছাত্রলীগ পুলিশের পোশাক পরে এই হামলা করেছে। এবং আমরা দেখলাম যে এই ছাত্রলীগ করতো কি, তারা পুলিশের পোশাক পরে, তারা রান্দা হাতে, তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ভিড়ে তারা পিটাতো। পরে আবার তারা এই পোশাক চেঞ্জ করে ভালো যেত, বলতো যে ছাত্রলীগের কোনো সভ্যতা নাই। আজকে ঠিক একইভাবে সেই ছাত্রলীগ আনসার হয়ে মাঠে নেমেছে, হাতে লাঠি, মাথায় হেলমেট, গায়ে আনসারের কাপড়, এবং সেই ফ্লাইং কিক। ছাত্রলীগ যেভাবে দূর থেকে ফ্লাইং কিক মারতো, মানে একদম দূর থেকে লাফ দিয়ে এসে আপনার পাশে লাথি মারবে, ঠিক একইভাবে আনসারগুলো ফ্লাইং কিক মারতেছে। আপনারা দেখবেন যে সিস্টেম কিন্তু একই। ছাত্রলীগ যেমন প্রথমে ঘিরে ফেলে, তারপর লাঠি মেরে মাটিতে ফেলে দেয়, তারপর লাঠি আর হকিস্টিক দিয়ে মারে, ঠিক একইভাবে এই আনসারগুলো ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে মেরেছে। আপনি এখন ঢাকা মেডিকেলে যান, আপনি দেখবেন যে শত শত স্টুডেন্ট ওরা মেরেছে। ওরা দুপুর থেকে সচিবালয় ঘেরাও করে রেখেছিল, বলছিল যে দাবি মানা না হলে কাউকে বেরোতে দিবে না। দাবি মানার পরে আবার বলতেছে যে প্রজ্ঞাপন জারি করা হবে। কি রে ভাই, সরকারি যে আদেশ, এটা কি হাতের মোয়া যে এখনই বললো এখনই প্রজ্ঞাপন জারি করবে? তো এই হচ্ছে কি অবস্থা। এবং এই আনসার বিডিপির প্রধান একজন হচ্ছে 2 স্টার মেজর জেনারেল, সেনাবাহিনীর প্রধান, তার 2 ধাপ উপরে, আর আরেকজন হচ্ছেন 4 স্টার জেনারেল। তো এরা কিন্তু এই সেনাবাহিনীর লোকরা কিন্তু এই আনসার বিডিপির, আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিভাবে এই সেনাবাহিনীর লোকজন আগে এইভাবে গুম খুন এগুলো করেছে। এখানে একটা কথা বলি, আনসার কিন্তু এখানে 2টা, একটা হচ্ছে আনসার ব্যাটালিয়ন, কমব্যাট আনসার, তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। র‍্যাব 2004 সালের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আপনার কি বলা হয়েছে, এই একটা বাহিনীকে আমরা বাংলাদেশে প্রথমবার দেখছিলাম। সম্পূর্ণ কালো ড্রেস পরা, চোখে থাকে কালো চশমা, মাথায় টুপি, গাড়িটার কালারও কালো, মেশিনগুলো বড় ভয়ঙ্কর। তৎকালীন সময় সন্ত্রাসীদেরকে দমনের জন্য বিএনপির নেতৃত্বাধীন সরকার এই বাহিনীটাকে গঠন করেছিল। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বিডিপি, আমাদের আজকের দিনের বিজিবি, পাশাপাশি পুলিশ, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী, আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। গত 20 বছরে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সজাগ দৃষ্টি ছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি। বেসিক্যালি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী গত 20 বছর না, গত 53 বছর যাবতই আমাদের সশস্ত্র বাহিনীগুলো পলিটিক্যাল ব্যবহারের শিকার হয়েছে। আর এর মাঝখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, দাবি করা হয়েছে র্যাবকে। পুলিশের ইস্যুটাও সামনে আলোচনা আসতে যাচ্ছে। এখন এই র্যাবকে বিলুপ্তি করার দাবি চলে এসেছে, আর এই দাবিটা করেছে কে?
নিউ ইয়র্ক ভিত্তিক যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে হিউম্যান রাইটস ওয়াচ। অলরেডি আপনারা জানেন যে গত 15 বছরে র্যাব যেমন একদিকে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অনেক ভালো কাজ করেছে, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর এজ এ রেজাল্ট আমেরিকা র্যাবকে কিন্তু স্যাংশন দিয়েছিল, এমনকি কয়েকজন ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা বহাল আছে। এই পরিস্থিতিতে যেহেতু ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে আসীন আছেন এবং তার সাথে পশ্চিমা ভিত্তিক যেই সংস্থাগুলো আছে তাদেরও ভালো সম্পর্ক, আর ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতেই নোবেল পুরস্কার পেয়েছেন, এবার তার কাছে একটা চিঠি পাঠিয়েছে এই কি বলা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। চিঠিতে তারা র্যাবকে বিলুপ্ত করার দাবি করেছেন। তো তাদের চিঠিতে কি আছে আমরা দেখি। একটা খোলা চিঠি তারা যেটা দিয়েছে, এটা তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এইসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল। মানে তারা যেটা বলতে চাচ্ছে, র্যাব যে বেশ কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো বিতর্কিত ছিল, যেমন নারায়ণগঞ্জের ঘটনা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো এই ঘটনাগুলোর জন্য এখানে যারা ঊর্ধ্বতন অফিসার বা কর্মকর্তারা ছিলেন তাদেরকে কখনোই জবাবদিহিতার আওতায় আনা হয়নি, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। এখন তারা বলছে যে র্যাব প্রতিষ্ঠার পর থেকে, মানে সেই 2004 থেকে আজকে 2024 পর্যন্ত যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোকে তদন্ত করার আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস সরকারের প্রতি আপনার হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় আপনার ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে। এখন র্যাবকে বিলুপ্তি করা যে প্রয়োজন সেটা সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন যে মানবাধিকার সংস্থাগুলো আছে বাংলাদেশেরও, বা বিভিন্ন বিশিষ্ট জনেরা আছেন, তারাও কিন্তু বিভিন্ন কারণে র্যাব সম্পর্কে কথা বলেছেন। আন্তর্জাতিক অঙ্গনের এই সংস্থাটির বাইরেও বিবিসি বাংলা তারা এটা নিয়ে যখন প্রতিবেদন করছেন, তারা এটার উপর একটা কি বলা হয় অ্যানালাইসিস করছেন। তাদের অ্যানালাইসিসটা হচ্ছে এরকম, এই বিষয় নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাবকে বিলুপ্ত করার আর কোনো বিকল্প নেই, বিকল্প হচ্ছে তাকে করতে হবে। তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন র্যাব বিলুপ্ত না করে সেটির সংস্কার করা জরুরি এবং এই বাহিনী যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটি নিশ্চিত করা। আচ্ছা, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি র্যাব যে গণহারে খারাপ সেটা কিন্তু বলার সুযোগ নেই। র্যাবের মধ্যে, আমাদের পুলিশের মধ্যেও গণহারে খারাপ সেটাও বলার সুযোগ নেই। তবে অনেক ঊর্ধ্বতন অফিসাররা আছেন, কর্মকর্তারা আছেন যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক পারপাসকে সার্ভ করেন। এটা বাংলাদেশের 53 বছরের ইতিহাস। যেই বাহিনীগুলোই তৈরি করা হয় নির্দিষ্ট একটা সময় পরে তারা পলিটিক্যালি সার্ভ করা শুরু করে। তো সেই ক্ষেত্রে একটা বাহিনীকে বিলুপ্ত করতে গেলে এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, আবার একটা বাহিনীর জন্য যেই সেটেলমেন্ট অফিস, তাদের অনেক কিছু, এখানে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট আছে। বাহিনীটার সমস্যা না, সমস্যা হচ্ছে এটাকে ব্যবহার। আমার ঘরে একটা ছুরি আছে, আপনার ঘরেও আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ছুরিটা আমি হয়তো তরকারি কাটতে ব্যবহার করি, ফল কাটতে ব্যবহার করি, আপনার ছুরিটা আপনি হয়তো মানুষ হত্যার কাজে ব্যবহার করেন। তো বিষয় হচ্ছে কি, ছুরিতে সমস্যা না, হাউ টু ইউজ। তো র্যাবের বেলায়ও আমি যেটা মনে করছি যে র্যাবের যারা কর্মকর্তারা থাকবেন উচ্চ পর্যায়ে বা নিম্ন পর্যায়ে যারাই আছেন, র্যাবকে পলিটিক্যালি কোনোভাবেই এটাকে ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি অনেক কর্মকর্তারা আছেন টাকা পয়সার জন্য নানান ধরনের অনৈতিক কাজে তারা জড়িত হয়ে যান। তো সেই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি থাকতে হবে। মানুষ অন্যায় করতেই পারে, মানুষকে গ্রেপ্তার করতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি র্যাবের কয়েকটা যে মিশন আছে এগুলো বাহবা পাওয়ার যোগ্য। যেমন একটা ছোট বাচ্চাকে ধর্ষণ করা হয়েছিল, 7 বছরের বাচ্চা, সেই ক্ষেত্রে সেই আসামিকে র্যাব ক্রস ফায়ার দিয়ে দিচ্ছে। এটার পক্ষে বাংলাদেশের জনগণ আছে। ওই মানবাধিকার সংগঠনের সব কথা শোনারও সময় নেই। নৃশংস যখন কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আইনের মার পেঁচ এগুলাতে ভাই এরকম কত হাজার মানুষ আছে এই দেশে এখনো যারা ফাঁসির জন্য বৈশা আছে, কিন্তু ফাঁসি হচ্ছে না। তো কিছু কিছু ক্ষেত্রে এটা জনতার দাবি যে হ্যাঁ, এই ক্ষেত্রে ক্রস ফায়ারটা জরুরি। বাট পলিটিক্যালি ভিন্ন দল করার কারণে, সরকারে না থাকার কারণে তাকে হেনস্থা করা, গুম করা, তাকে হত্যা করা, এরকম ঘটনাগুলো থেকে বিরত থাকতে হবে। তো আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের আমি মনে করি র্যাবের মধ্যে হয়তোবা 5% লোক করাপ্টেড অথবা পলিটিক্যালি পারপাসে সার্ভ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা যেতে পারে, সংস্কার করা যেতে পারে, কিন্তু টোটালি বিলুপ্ত করার পক্ষে আমি না, কারণ এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানেও আমার আপনার পরিবারের মানুষের চাকরি করে। শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়াকে একটা মিলিটারি কুর কারণে হয়েছে কিনা এই আলাপটা উঠছে কোনো কোনো দিকে, বা অ্যাটলিস্ট ওঠানোর চেষ্টা করা হচ্ছে, এবং আমাদেরও এই বিষয়ে আসলে কিছুটা কথা বলা দরকার। দিন 2-3 আগে আমি একটা জার্মান পত্রিকার সাথে দীর্ঘ ইন্টারভিউ হলো। সেই ইন্টারভিউতে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন, এটা কু কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে। আমেরিকান আরেকটা পত্রিকার সাথেও আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। আমেরিকান পত্রিকাটার নাম আমরা অনেকে জানি, ওয়াল স্ট্রিট জার্নাল। একই প্রশ্ন করা হয়েছে, যেটা কু কিনা। তার মানে বাংলাদেশে এই যে চেঞ্জ হলো, এটাকে একটা মিলিটারি কু হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা বিভিন্ন দিক থেকে হচ্ছে। আমাদের একটা সর্বসাধারণের অংশগ্রহণের গণ অভ্যুত্থানকে কু হিসাবে ট্যাগ করার মতো ভয়ঙ্কর কিছু হতে পারে না। এর মধ্যে কিছু পরিচিত মানুষজনও এই কাজটা করার চেষ্টা করেছে ইন্টারন্যাশনালি। আমরা হয়তো ব্রহ্মচেলানিকে চিনতে পারি, যারা রেগুলারলি একটু জিওপলিটিক্যাল ইস্যুস নিয়ে ঘাটাঘাটি করে পড়তে চাই। প্রজেক্ট সিন্ডিকেটে ব্রহ্মচেলানি রেগুলারলি লেখেন। উনি একটা থিঙ্ক ট্যাঙ্কে কাজ করা মানুষ এবং একজন পশ্চিমে অন্তত পরিচিত একজন জিওপলিটিক্যাল এক্সপার্ট। এই ভদ্রলোক দ্য হিল নামে একটা পোর্টালে একটা লেখা লিখেছেন, মানে অদ্ভুত, মানে এই কথাগুলো, এই আলাপগুলো, মানে আমি ব্রহ্মচেলানির লেখা আগে থেকেই ফলো করেছি এবং আমি দেখলাম এই ভদ্রলোকের লেখার ঢং হচ্ছে
ভারতের স্বার্থে সারা পৃথিবীকে তার সাথে অ্যালাইন্ড হতে হবে। মানে আমার মনে পড়ে যখন রাশিয়া ইউক্রেনকে আগ্রাসন চালিয়েছিল, তখন ভারত যা যা করছে প্রত্যেকটা ঠিক এবং ওয়েস্টের উচিত ভারত যা করছে সেটা মেনে নেয়া, এই ছিল তার লেখার টোন, সব ক্ষেত্রে তাই। যাই হোক, এখানে অ্যাকোয়াইট মিলিটারি কু ইন বাংলাদেশ এরকম একটা লেখা লিখেছেন উনি। সেখানে উনি যা যা বলতে চাইছেন সেটা হলো শেখ হাসিনার পতন নিশ্চিতভাবেই একটা কুয়ের মাধ্যমে হয়েছে। এটার বাইরে একটা মোটা দাগের তার ভাষ্য মতে আপরাইজিং এর মতো দেখানোর চেষ্টা আছে, কিন্তু এটা আদতে মিলিটারি কু। এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে শেখ হাসিনা যে পালিয়ে যেতে হয়েছে সেটাকেও তিনি দেখানোর চেষ্টা করছেন এটাও পরিকল্পিত। মানে মিলিটারি দেশে থাকলে তাকে হত্যা করা হয়ে যেতে পারে বা তাকে জেলে যেতে হতে পারে, তার মতো মানুষকে জেলে নেওয়া নাকি রিস্কি, তাই তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে চেলানিকে আমরা বলতেই পারি, আপনি একটু ভারতকে বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাক, আমরা একটু গ্রেফতার করে বিচার টিচার করি। যাই হোক, উনি বলছেন এরকম সবকিছু নাকি পরিকল্পিত প্লট। সামনে যে অভ্যুত্থান হয়েছে এটা আসলে নাটক। এখানে সামনে হার্ডলাইন ইসলামিস্টরা ছিল মুভমেন্টে, মানে আমরা খেয়াল করি বয়ান, আমি কলামটা দিয়ে দেবো মন্তব্যে, আমি স্ট্রংলি সাজেস্ট করবো একটু পড়বেন। এবং ভেতরে পেছনে আসলে মিলিটারি ছিল। মানে উনি বলতে 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 বাংলাদেশের পরিস্থিতি বোঝাতে এক সময় মুজিব হত্যার কথা আনেন সপরিবারে, এবং এরপর তার মৃত্যুর পর থেকে যা যা ঘটেছে তার জন্য বাংলাদেশে গণতন্ত্র তার শেকড় খুঁজে পায়নি ধরনের কথাবার্তা বলছে। খুব মজার ব্যাপার যে বাংলাদেশের গণতন্ত্র মুজিবের হাত ধরে শেষ হয়েছিল একেবারে কাগজে কলমে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা জানি, কিন্তু চেলানিরা আওয়ামী লীগের বয়ান মনে হবে আমাদের কাছে বিশ্বের কাছে সেল করার চেষ্টা করছেন। বাংলাদেশের মিলিটারি সাইজ নিয়ে প্রশ্ন করছেন যে বাংলাদেশে তেমন কোনো মেজর কোনো শত্রু এই অঞ্চলে নাই, তারপরে 2 লাখের মতো সোলজারের মিলিটারি কেন বাংলাদেশের, এবং সেই জন্য তারা বলছেন যে তারা বাইরে যেতে তাদের ভেতরের বিষয়ে তারা অনেক বেশি নাক গলাতে চায়। এখানে ওয়াকারুজ্জামানকে দেয়া, এবং ওয়াকারুজ্জামানই নাকি আমাদের এখানকার শেষ পর্যন্ত যা যা হয়েছে সবকিছু তার নেতৃত্বে হয়েছে এবং এর সাথে বাইরের ইনভলভমেন্ট আছে ইত্যাদি ইত্যাদি বলছে। এই হলো চেলানির মোটা দাগের কথা। আমি আরেকজন লেখকের একটা লেখা একটু দৃষ্টিতে আনতে চাই, উনি আরো অনেক বেশি বিখ্যাত গ্লোবালি, জেফ্রি সাকস। আমরা ওনাকে চিনি, এই ভদ্রলোক ইকোনমিস্ট, এই ভদ্রলোক জিও পলিটিক্যাল ইস্যুস নিয়ে লেখেন, অনেক গুরুত্বপূর্ণ পলিসি নিয়ে। এখনো তার অডিয়েন্স আছে, যদিও গত কয়েক বছরে তার মতামত আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স করি না, কিন্তু এখানে উনি লিখছেন এরকম হেডলাইন, অ্যাকুজেশনস অফ ইউএস রেজিম চেঞ্জ অপারেশনস ইন পাকিস্তান এন্ড বাংলাদেশ ওয়ারেন্ট ইউএন অ্যাটেনশন। এই ভদ্রলোক যেটা করার চেষ্টা করেছেন, পাকিস্তানি ইমরান খান যে আউটস্টেড হয়েছেন সেটার সাথে ডোনাল্ড লুকে জড়িয়ে ইনভলভ করিয়ে কথা বলার চেষ্টা করেছেন, বাংলাদেশকে এনেছেন। এবং খুব মজার ব্যাপার, আমি খুব অবাক হই, এত বিখ্যাত মানুষ উনি, অন্তত একটা সময় তাকে খুব গুরুত্বের সাথে তো গ্লোবালি নেয়াই হতো, উনি বাংলাদেশের রেজিম চেঞ্জে শেখ হাসিনা কি কি কথা বলছেন সেগুলোকে যুক্তি হিসাবে হাজির করছেন। গত নির্বাচনের আগে কি বলেছেন, নির্বাচনের পরে কি বলেছেন, ওই যে আগে আমেরিকা তাকে টপল করতে চায় এগুলো বলছেন, নির্বাচনের পরে ওই যে সাদা চামড়া লোকজন তাকে বেস করতে চায় ইত্যাদি ইত্যাদি বললেন না, তখন এগুলোকে উনি সামনে আনার চেষ্টা করছেন। এবং এগুলো এনে তিনি বলছেন এই যে রেজিম চেঞ্জ করলো, এবং আমেরিকার ক্ষেত্রে বলেন আমেরিকা এটাকে কন্ডেম করছে না, যেহেতু কন্ডেম করছে না সেটা দিয়ে এটার সাথে আমেরিকা জড়িত, উনি আরো এক ধাপে গিয়ে বলে দিচ্ছেন যে এটা শুধু কু না, এটা আমেরিকা পেট্রোনাইজড কু, এই ধরনের একটা অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছেন। এবং উনি দাবি করছেন ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে এই দুই জনকে, মানে ইমরান খান এবং শেখ হাসিনাকে ডেকে তাদের সাক্ষ্য নেওয়া দরকার, নিয়ে ইত্যাদি ইত্যাদি করা দরকার। আবার এটাও বলছেন এখানে আমেরিকার ভিটো পাওয়ার আছে, চাইলে খুব সহজ হবে না। তাহলে মোদ্দা কথাটা হলো কি, এই কলামটাও দিয়ে দেবো, আপনারা দুটো একটু পড়বেন। মোদ্দা কথা হচ্ছে দুজনেরই, মানে এটা মিলিটারি আমেরিকা পেট্রোনাইজ করে কাজটা করিয়েছে না মিলিটারি নিজে নিজে করেছে, সেই ধরনের আলাপ। এর মধ্যে ইসলামিস্ট ফ্যাক্টর আছে কিনা, চেলানি যেমন বলছেন ইসলামিস্ট ফ্যাক্টর এখানে প্রধান ফ্যাক্টর। এখানে হিন্দুদের উপরে টর্চার সহ ইন্ডিয়া এবং শেখ হাসিনা যে বয়ান সেগুলো তারা সামনে আনার চেষ্টা করছে, এটাকে ইসলামিস্টদের, তার মানে চেলানি শুধু কু হয়েছে তা না, ইসলামিস্টদেরকে সামনে রেখে কুটা করেছে মিলিটারি, এই আলাপ। আর সার্চ বলছেন এখানে আমেরিকা জড়িত। তাহলে মিলিটারি, ইসলামিস্ট এবং আমেরিকার এই তিনটাকে আমরা একসাথে দুটো কলম থেকে যদি একত্র করে নিই সেটা পাবো। খুব বেশি অ্যানালাইজ এগুলো করছে, কিন্তু প্রশ্নটার জবাব দিতে চাই আমরা, সেটা হচ্ছে এটা একটা মিলিটারি কু কিনা, এই আলাপটা জরুরি। আমরা খেয়াল করি মিলিটারি রোল কি ছিল। মিলিটারি রোল ছিল আমাদের এই মুভমেন্টে খুবই গুরুত্বপূর্ণ রোলও বলবো, কিন্তু সেটা কি কু? বাংলাদেশে মিলিটারি প্রথম নেমেছিল কখন? মিড জুলাইয়ে যখন সংকট শুরু হলো, তখন একটা পর্যায়ে যখন পুলিশ, বিজেপি, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ একসাথে থেকে গুলি করে শত শত হত্যা করেও আর সামাল দিতে পারছিল না পরিস্থিতি, তখন শেষ চেষ্টা হিসেবে মিলিটারি ডিপ্লয় করা হয়েছিল এবং কারফিউ দেওয়া হয়েছিল। সেটা দিয়ে কোনো রকমের একটা ওই মুহূর্তে ঠ্যাক দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো মিলিটারি তো ডিপ্লয়েড হয়েছিল, মিলিটারি কি ডিপ্লয়েড হতে চায়নি? চেয়েছে, তার মানে তখনও মিলিটারি শেখ হাসিনার আদেশ মানছেন। শুধু সেটা না, আমাদের কাছে ফুটেজ আছে মিলিটারি রীতিমতো যুদ্ধের ভঙ্গিতে গুলি করছেন, এই ভিডিও আমাদের কাছে আছে। সুতরাং মিলিটারি শেখ হাসিনার হয়ে গুলিও করেছিল আমাদের ছাত্র জনতার উপরে, তার আদেশ পালন করেছিল। পরবর্তীতে কি হলো, আমরা একটা সভার কথা জানি যেখানে বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে নিয়ে মিলিটারি চিফ একটা সভা করেন, যেখানে মিড টু লোয়ার লেভেলের অফিসাররা ক্যাটাগরিক্যালি বলেন যে তারা এই ধরনের পরিস্থিতিতে আর গুলি করতে চান না, দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে চান না। অসাধারণ একটা ব্যাপার, আমাদের জাতির ইতিহাসে এটা লেখা থাকতে হবে। তারপর চিফ বুঝলেন যে আসলে মিলিটারিকে দিয়ে জনগণকে গুলি করিয়ে আর আসলে এটা সম্ভব হবে না, এবং গুলি করলে এখন হাজার হাজার গুলি করতে হবে। এবং চিফের জায়গা থেকেও আমরা তাকেও ধন্যবাদ দেই। ধরুন জনাব আজিজের মতো একজন চিফ যদি থাকে, আজিজ আহমেদ যেমন ছিলেন,
তিনি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার মতোই গুলি করানোর চেষ্টা করতেন, কিন্তু এই চিফ প্রফেশনালি উনি বুঝতে পেরেছেন। বিশেষ করে যখন শেষ দিন শেখ হাসিনা 45 মিনিট সময় আছে বলে চিফটাকে জানিয়েছিলেন, তখন বিভিন্ন দিক থেকে লাখে লাখে মানুষ যাচ্ছিল গণভবনের দিকে। এখন ওদেরকে যদি ঠেকাতে হয়, ঠেকানো যাবে কিনা ভিন্ন কথা, আপনি যদি ওখানে অটোমেটিক ওয়েপন দিয়ে গুলি করতে থাকেন তাহলে শত শত না হাজার হাজার মানুষ মারা যাবে। এই হাজার হাজার মানুষ মেরে ফেলা মিলিটারির জন্য কি সম্ভব ছিল? চাইলে কি পারতো? এমনকি আজিজও চাইলে পারতো? আমার মনে হয় না। আর মেরে ফেললেও কয়েকশো কয়েক হাজার মারা গেলেও আমি মনে করি না ওই মানুষকে, ওই স্পিরিটেড মানুষকে থামানো যেত। তাহলে মিলিটারির পদক্ষেপ হচ্ছে মিলিটারি একটা পর্যায়ে নিউট্রাল হয়েছে, প্যাসিভ হয়েছে। মানে প্যাসিভ হয়ে নিউট্রাল হয়ে একটা মিলিটারি কু করা যায়, এটা ব্রহ্মচালানি আর জেফ্রি সার্চের মতো মানুষ না হলে মনে হয় কল্পনা করা যায় না। মানে সারা জীবনের এই মানুষগুলো তো কিছু একাডেমিক অ্যাচিভমেন্ট আছে, কিন্তু স্টুপিডের মতো কথা বলছেন দুজনই। চেলানিকে আমি চিনি, চেলানির কাজ হচ্ছে সারা পৃথিবীকে ভারতের মতো করে চলতে হবে। ওকে, ওই পাতে জেফ্রি সার্চ কত নিচে নামছেন যে উনি এখন এটাকেও ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। পৃথিবীতে বিভিন্ন পর্যায়ে যখন গণঅভ্যুত্থান সফল হয়, তার একটা বড় অংশে আসলে মিলিটারি শেষ পর্যন্ত এক্সিস্টিং রেজিমকে আর সাপোর্ট করে না, এটাই ঘটে। এর সাথে সময় এর সাথে পতন হয়েছিল কারণ মিলিটারি একটা পর্যায়ে এর সাথে আর সমর্থন করতে অস্বীকার করেছে। তাহলে সেটাও মিলিটারি কু ছিল? এই দুই স্টুপিডের কথা শুনে তো আমাদের মনে হয় ওইটাও মিলিটারি কু ছিল, কারণ তারা বলেছে আমরা তোমার সাথে কোঅপারেট করবো না। আমি যদি ভুল না করে থাকি, জেনারেল নুরুদ্দিন ছিলেন তখন, নুরুদ্দিন এর সাথে এটা জানিয়ে দিয়েছিলেন এবং তখনই নিশ্চিত হয়ে যায় এর সাথে আসলে ক্ষমতা থেকে নামতে হবে। তো ওটাও কু। আমাদের এই জিনিসগুলো একটু কমব্যাট করতে হবে। এটা একটা গণজাগরণ, গণঅভ্যুত্থান, যে গণজোয়ার দেখে মিলিটারি আর সাহস করেনি যে এখানে সে এই কাজটা করবে। এবং আমি আবারও বলছি, জনাব ওয়াকারুজ্জামান মিলিটারি চিফ অত্যন্ত প্রফেশনাল অ্যাটিটিউড তখন দেখিয়েছেন। এটাই প্রফেশনাল অ্যাটিটিউড। উনি কথার কথা উনি প্রথম নামলেন শেখ হাসিনার হয়ে, যেহেতু উনি চাকরি করেন, দেশের অনেক বড় পজিশন, বাট স্টিল জব, আপনি আপনার অর্ডার শুনতে হবে। উনি নেমেছিলেন, যদিও একটা গুলি করাও মিলিটারির উচিত হয়েছিল বলে আমি মনে করি না, কিন্তু খুব দ্রুত তারা তাদের পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে যে ডিসিশন নিয়েছেন, এটাও প্রফেশনাল ডিসিশন আমি মনে করি। এই ডিসঅবে করা, শেখ হাসিনার অর্ডার ডিসঅবে করাটাও প্রফেশনাল ডিসিশন ছিল, এর বেশি কিছু না। সুতরাং এটা একটা গণঅভ্যুত্থান। মৃতের সংখ্যা আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারছি প্রায় 900। এই সংখ্যাটা 2000-3000 কুড বি এনিথিং। হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত মানুষ অন্ধ হয়েছে, নিখোঁজ আছে হাজার হাজার। আমরা আসলে এখনো জানি না কি ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে। এই মূল্য দেওয়ার পরও মিলিটারির যে রোল দেখা যাচ্ছে, সাইলেন্ট কু বা এই ধরনের আলাপ যারা আনছেন, এদের মধ্যে শয়তানি আছে। আমি মনে করি এই আলাপটা আনার চেষ্টা করা হচ্ছে যাতে সরকারের উপর চাপ তৈরি করা যায়। যেমন সার্চ লিখছেন যে একটা এখানে কু হয়ে গেল, কিন্তু আমেরিকা স্টেপ নেবে। আমেরিকা স্টেপ নেবে কেন? ইটস নট এ কু। মানে এটা যদি গণ অভ্যুত্থান না হয়, পৃথিবীতে তাহলে আর কোনোদিন গণ অভ্যুত্থান হয় নাই। একটা সোসাইটির প্রতিটা শ্রেণী পেশার মানুষ, মানে আমাদের এলিটরাও নেমে গিয়েছিলেন মাঠে, এলিটরাও পার্টিসিপেট করেছেন। মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, পুয়ার পিপল, স্টুডেন্টস, প্রত্যেক পেশার মানুষ, প্রত্যেক জায়গার মানুষ, এইরকম সব মানুষের এইরকম অংশগ্রহণের তো গণ অভ্যুত্থানের হিস্ট্রি কমপ্লিট পাবো না আমরা, নেইটা বলছি না, পাবো না, কিন্তু তারা এইভাবে এটাকে পোর্ট্রে করার চেষ্টা করছে। সুতরাং আমাদের এই আক্রমণের জায়গাটা বুঝতে হবে এবং আমাদের সরকারকে এই জায়গায় সতর্ক থাকতে হবে এই চর্চাগুলোকে যারা ইন্টারন্যাশনালি তারা কমব্যাট করতে পারে। কারণ এই আলাপগুলো শুরু হয়েছে এবং এই আলাপ আজকে হোক কালকে হোক, সাম পিপল উইল বি পেইড ইভেন এটা করার জন্য। সুতরাং এই সতর্কতা তাদের দিক থেকে লাগবে, কারণ এটাকে ওইভাবে এস্টাবলিশ করার চেষ্টা করা গেলে, মানে আমি নিজে যখন প্রশ্ন ফেস করেছি আমি দেখলাম যে এই প্রশ্ন কাউকে যেহেতু বাইরে কথাবার্তা হচ্ছে, কারো মনে এই প্রশ্ন উঠছে। সুতরাং এটাকে কমব্যাট করা না গেলে আমাদের সরকার অন্তর্বর্তী। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।